তাদের ভাষ্য, এর আগে কোনো নিউকামার আর্টিস্ট প্রথম যুক্তরাষ্ট্রে এসে এত ডিমান্ডে এতগুলো শো কেউ করে। তার মানে কি, মানুষের প্রচন্ড রকম ভালোবাসা, চাহিদা এবং তার প্রতি ভীষণ কৌতূহল ছিল। মদ, মাদক এবং নারী, এই দুটো যখন কাউকে গ্রাস করে ফেলে তখন আর আসলে তাকে ফেরানোর কোনো উপায় থাকে না। সম্প্রতি বাঁধন তিনি বলেছেন যে তিনি যে পরিবর্তনের প্রত্যাশায় মাঠে নেমেছিলেন, সেই প্রত্যাশার জায়গা তার পূরণ হয়নি। এটা আসলে অনেকেরই মনের কথা, যেই পরিবর্তন, যে সংস্কারের বাংলাদেশ সবাই চেয়েছিল, শুধুমাত্র কোনো দলের কনস্পিরেসি, অমুক তমুক ইত্যাদি নানান অঙ্কে ফেলানো হয় জুলাই বিপ্লব, কিন্তু আপামর জনগোষ্ঠীকে নামানো কিন্তু খুব সহজ বিষয় না। আজকে সাদাসিধে আলাপে ঠিক এই একটা প্রশ্ন রেখে গেলাম যে আপনি আপনার এলাকায় ঠিকঠাক নেতা কে খুঁজে পেয়েছেন? খুঁজে পেয়ে থাকলে কমেন্টে প্লিজ জানাবেন। দর্শক সবাইকে সাদাসিধে কথায় স্বাগত জানাই। নোবেলকে নিয়ে এর আগেও আমি একটি কথা বলেছিলাম যে ভীষণ ট্যালেন্টেড এবং নেক্সট সুপারস্টার ইন দ্য সং এরিনাতে তার হওয়ার একটা সম্ভাবনা ছিল, এটা এখন ছিল পর্যায়ে। ওর সাথে আমার একেবারেই কোনো পরিচয় নাই, সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়নি, ফোনে কথা হয়েছে দুবার, এবং একবার আমার রাত আড্ডা অনুষ্ঠানে আসতে গিয়েও একদম লাস্ট মোমেন্টে, যেটা খুবই আমরা বলি নন প্রফেশনাল অ্যাটিটিউড, সেই কাজটি সে করেছে। এবং সে বেশ যখন ফোন দিয়েছিল আমাকে, তখনও সে একেবারে উদ্ভট মাতাল হিসাবে আমি তাকে পেয়েছি ওভার ফোন। এবং তখন মনে হয়েছে যে কষ্ট লেগেছে এই কারণে যে নোবেল প্রথম যখন যুক্তরাষ্ট্র সফরে আসে, কথা বলি এখানকার যেহেতু অনেকগুলো অ্যারেঞ্জারের সাথে আমার কথা হয়, বাঙালি কমিটি যারা বিভিন্ন শো আয়োজন করে বিভিন্ন স্টেটে, তাদের সাথে মোটামুটি বেশ কয়েকজনের সাথে আমার পরিচয় অনেক দিনের। এবং তাদের ভাষ্য, এর আগে কোনো নিউকামার আর্টিস্ট প্রথম যুক্তরাষ্ট্রে এসে এত ডিমান্ডে এতগুলো শো কেউ করে। তার মানে কি, মানুষের প্রচন্ড রকম ভালোবাসা, চাহিদা এবং তার প্রতি ভীষণ কৌতূহল ছিল। মদ, মাদক এবং নারী, এই দুটো যখন কাউকে গ্রাস করে ফেলে তখন আর আসলে তাকে ফেরানোর কোনো উপায় থাকে না। আমি আজকে 2-3টে বিষয় নিয়ে কথা বলবো, খুব বেশি সাবজেক্টে যাব না। দেখুন, কেউ আমাকে ইনবক্স করেছে যে একজন রকস্টার ওকে বিভিন্ন রকম কনস্পিরেসি করে নষ্ট করে দেওয়া। সো সে বেশ কজন না, 2জন লেজেন্ডের নাম তুললেন, হতে পারে অমুক, হতে পারে তমুক। তখন আমি বললাম যে যদি ওকেই এত ভয় পেত আর ক্যারিয়ার নিয়ে লেজেন্ডরা যদি তার ইনফিনিটি কমপ্লেক্সে থাকতো, তাহলে সে যেমন কখনো কিংবদন্তি হতে পারতো না, ঠিক তেমনি প্রত্যেকটা জেনারেশনের আদলে অনেকগুলো তারকা তৈরি হয়েছে। যেমন প্রীতম, এখনকার ক্রেজ। প্রীতমকে কি বলেছে কেউ যে তুমি, তোমার অনেক ষড়যন্ত্র হবে কিন্তু তার ভেতরে উঠে যেতে হবে? প্রত্যেকটা ভেতরে ফাইট থাকে। এখন নোবেল যেটা হয়েছে, তার পারিবারিক শিক্ষার একটা অভাব হয়েছে এবং সে বিভিন্ন জোনার সাথে, যেমন কিছুদিন আগে শওকত ভাইয়ের সাথে দেখা হলো নিউ ইয়র্কে, তিনি এসছেন এবং তার সাথে একটা মিউজিক্যাল একটা প্ল্যান নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো মাঝে কিন্তু শওকত ভাইও চেয়েছে যে নোবেলকে নতুনভাবে মোটিভেট করে একটু নতুন ডাইমেনশনে ফেরানোর জন্য, তিনিও ব্যর্থ হয়েছেন। আহমেদ রিজভী চেয়েছে, তিনিও ব্যর্থ হয়েছেন। মিথুন বাবুর সাথে চরম বেয়াদবি করেছেন এবং সেটি অন রেকর্ড আমার রাত আড্ডার শোতে বাবু ভাই বলেছে। তো এই সকল ঘটনা কিন্তু গুরুজনদের আপনি যত ডিপ্রাইভ করবেন, যত নাখোশ করবেন, সেটা কিন্তু এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়ায়। নোবেলের ক্ষেত্রেও তাই হয়েছে। সুতরাং কোনো বড় শিল্পী, কোনো কিংবদন্তির খায় দেয় কোনো কাজ নাই যে আরেকজনকে সে নষ্ট করে দেবে। এইভাবে কেউ উঠতেও পারে না, ঠিক তেমনি একইভাবে সঠতার মাধ্যমে কেউ কারো অবস্থান ধরে রাখতেও পারে না। এটা হচ্ছে বেসিক থিংস। আমি প্রতি পর্বে দেখুন আমাদের গণমাধ্যমের যে বৈকল্য, সেই বিষয়টার কথা তুলে ধরি। অতি সম্প্রতি, জানি না আমার কাছেই বারবার কেন এগুলো আসে, এটা আমি নিজেও আসলে করজোড়ে ক্ষমা প্রার্থী। আমি জানি না, হয়তো আপনারা অতটা দেখেন না, কিন্তু দেখেন সর্বশেষ তুফানের নায়িকা হিসেবে বেশ আলোচিত এবং খুব দারুণ
মডেল অভিনেত্রী, দীর্ঘদিন পর আয়নাবাজির পর তুফানটাও তার বেশ হিট গেল। নাবিলার কথা হচ্ছে। নাবিলা একটা অনুষ্ঠানে খুব অপ্রস্তুতভাবে তার শাড়ি কাপড় ঠিকঠাক করছিলেন, ঠিক সেই সময় খুবই লুক ভেরি অড, সেই জায়গা থেকে একটা ছোট্ট ক্লিপিংস সেটা ভাইরাল হয় এবং ওটা এতটা মানে দেখার মতো না, যে এতটা অশোভন তা আমি ঠিক আপনাকে বা কাউকে ব্যাখ্যা করতে পারবো না। এখন এই সময় আপনি দেখেন আপনার ওই ভিডিওটা বড় বড় প্ল্যাটফর্মে রিলস হিসেবে দিয়েছে, কারণ এটা ট্রেন্ডে গিয়ে। এখন ট্রেন্ডে যদি যায় একটা অপ্রস্তুত একজন অভিনেত্রীর অপ্রস্তুত একটা দৃশ্য, সেটাকে ট্রেন্ডিং করে আপনি যে ডলারটা ইনকাম করছেন, সেটিকে কি খুব লজিক্যাল, আপনার খুব প্রয়োজনীয় এবং আপনি জাতিকে অনেক কিছু দেবার কথা বলে সেটা কি ব্যবহার করতে পারেন আপনি? মানে এটা যেহেতু একটা ফ্রি কন্টেন্ট এবং এটার সাথে কিছু স্লো মোশন মিউজিক টিউজিক দিয়ে অনেকেই রিলিজ দিচ্ছে। সো মানুষের যখন মানবিক একটা বৈকল্য তৈরি হয়, তখন আসলে তাকে আর ফেরানো যায় না। তো আমাদের এই মোবাইল সাংবাদিকতা কোট আনকোট যেভাবে সাংবাদিকতাকে গালাগাল দেয়, অনেকে দেওয়ার চেষ্টা করে, তার আসলে মাঝে মাঝে মনে হয় এগুলোর আসলে যৌক্তিকতা আছে, আমরা একটা ডিজার্ভ করি। সো আমার কাছে সত্যিই খুবই হতাশাজনক মনে হয়েছে। আরেকটা কথা বলে আজকের এই সাদাসিধে আলাপটা শেষ করি। আমরা এখন যে কথাগুলো বলছি, ঠিক তখন বাংলাদেশে নানান ধরনের অনৈক্যের ভেতরে পড়েছে। এনসিপি বিএনপিকে মানছে না, বিএনপি এনসিপিকে মানছে না, এনসিপির একাংশ জামাতকে মানে না, জামাত আবার সামটাইমস বিএনপিকে মানছে না, এনসিপিকে মানছে, ইত্যাদি নানান কেওয়াজের ভেতরে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেন এবং অন্যান্য তারকারা যখন, যারা জুলাই বিপ্লবে খুব সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, তারা অনুশোচনায় ভুগছেন এবং সেগুলো ইন্টারভিউ দিচ্ছেন। সম্প্রতি বাঁধন তিনি বলেছেন যে তিনি যে পরিবর্তনের প্রত্যাশায় মাঠে নেমেছিলেন, সেই প্রত্যাশার জায়গা তার পূরণ হয়নি। এটা আসলে অনেকেরই মনের কথা। যেই পরিবর্তন, যে সংস্কারের বাংলাদেশ সবাই চেয়েছিল, শুধুমাত্র কোনো দলের কনস্পিরেসি অমুক তমুক ইত্যাদি নানান অঙ্কে ফেলানো হয় জুলাই বিপ্লব, কিন্তু আপামর জনগোষ্ঠীকে নামানো কিন্তু খুব সহজ বিষয় না। তো সবাই চেয়েছিল বাংলাদেশের একটা দারুণ সংস্কার। এখন সেটির একটা বৈতরণী পার হচ্ছে এবং নানান জটলার ভেতরে পড়ছে। তো আমি পয়েন্টে আসি, সেটা হচ্ছে বাঁধন যে কথাটা বললো সেটা কিন্তু অনেকেরই মনের, কিন্তু তাকে নানানভাবে দেখলাম হামলে পড়েছে, কমেন্ট শেয়ার করে মব করা হচ্ছে এবং তার এই কোটটাকে যে তিনি হতাশ, সেই পরিবর্তনের জায়গাটা দেখতে পারেন। তার মানে কি আপনারা সবাই চান আসলে আপনার যে কোনো বিপরীত মতকে, আপনার যদি সে অনুশোচনায় ভোগে, তবুও তাকে ঘায়েল করুন। এই উপায় থেকে, এই অভ্যেস থেকে আসলে আমরা না বেরোতে পারলে কখনোই আমরা এক টেবিলের তর্কের বিষয়টা খুব দারুণভাবে হেলদি একটা তর্ক যদি না করতে পারি, কখনোই আমরা সামনে এগোতে পারবো না। এটা হচ্ছে আমাদের মূল পরিচয় হওয়া উচিত, যে আমরা বাংলাদেশ নিয়ে ভাববো। আমরা এখন এমন একটা অবস্থায় রয়েছি যে গোটা দেশের রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্টরা, কেউ হয়তো আওয়ামী ঘরানার, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু তার যে মনস্তত্ত্ব, সেই ঘরানার লোকজন আছে, সেই দলের কর্মীরাও আছে, তারা এক ধরনের দোষ কাঁধে নিয়ে বেড়ায় যে তারা ভারতের কাছে সবকিছু বিক্রি দিয়ে আসে। একইভাবে এনসিপি বা ডক্টর ইউনূসকে বলা হয় যে আমেরিকার নোটে তারা কাজ করে, আবার বিএনপি জামাতকে বলা হয় পাকিস্তান বা সামটাইমস মানে ইন্ডিয়ার সাথে কাজ করে। সুতরাং এর ভিতরে কিন্তু কেউ বাংলাদেশ নিয়ে কাজ করে এই বিষয়টা নাই। এটা নিয়ে টকশোতে অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু আদতে সত্যিকারের অর্থেই আপনার এলাকার ঠিকঠাক নেতা আপনি খুঁজে পেয়েছেন? আজকে সাদাসিধে আলাপে ঠিক এই একটা প্রশ্ন রেখে গেলাম, যে আপনি আপনার এলাকায় ঠিকঠাক নেতা কে খুঁজে পেয়েছেন? খুঁজে পেয়ে থাকলে কমেন্টে প্লিজ জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।